যেটা বলা হয়েছিল যে ইরান খুব দুর্বল এবং কয়েকজন নেতা মারা গেলেই ওখানে বিদ্রোহ শুরু হয়ে যাবে, বর্তমানে যে প্রশাসন আছে তার বিরুদ্ধে, এবং যুদ্ধ জয় সহজ হবে। কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা। এখন যুদ্ধটি আপনার কাছে কি মনে হচ্ছে, সেটি কি অনেকটা কূটনৈতিক যুদ্ধ কিনা? কারণ যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো, বিশেষ করে রাশিয়া যুক্ত হওয়া এবং সামনের দিনগুলোতে চীনের অবস্থানটা এখন কি হবে সেটিও নিশ্চয়ই সামনে প্রকাশিত হবে। যে আমরা যেটা দেখছি যে একটা কূটনৈতিক যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আমার যেটা মনে হচ্ছে, রিটন ভাইয়ের সাথে আমি একমত যে আমেরিকা একটা ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগরাইতে, এমন একটা অবস্থা। নিশ্চয়ই এর মধ্যে আপনার কাছেও খবর আছে যে যেই দ্বিতীয় দফার আলোচনা সেটি তো ভেস্তে গেছেই, কিন্তু এর মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ইরানের প্রতিনিধির একটি বৈঠক হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অবস্থানটা আপনি কি দেখছেন, যখন সরাসরি রাশিয়া এই যুদ্ধে প্রথমবারের মতো আমরা দেখলাম আনুষ্ঠানিক এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে? আসসালামু আলাইকুম, আপনাকে এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা। আমি আপনাদের কথাগুলো শুনছিলাম, গত 10 মিনিটে আমি দেখলাম যে আল জাজিরার ওয়েবসাইটে এই যে ইরান যুদ্ধের বিষয়ে কিছুক্ষণ পরপরই আপডেট আসছে। সুতরাং আমি যখন কথা বলছি বা দর্শকরা যখন শুনছেন, এর মধ্যে দেখা গেল আবার আরেকটা আপডেট হয়েছে। তো পরিস্থিতি ওদিকে বেশ দ্রুতই বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে, এবং সর্বশেষ আলোচনা যেটা হচ্ছে আপনার কাজাকিস্তানে আলোচনা হচ্ছে। এবং আপনি যথার্থই বলেছেন যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উনি পাকিস্তানে গিয়েছিলেন, পাকিস্তান থেকে রাশিয়ায় গিয়েছিলেন, রাশিয়ার থেকে আবার ওমানে আসছেন, আবার ওমান থেকে রাশিয়ায় গিয়েছেন, এবং সর্বশেষ মিটিং হবে আমরা কাজাকিস্তানে। তো এটা দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে কূটনৈতিক বিভিন্ন প্রচেষ্টা কি গতিতে এগিয়ে চলছে, এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে আমেরিকার তরফ থেকে যেটা বিভিন্ন আমেরিকান কিছু, আপনি ফক্স নিউজ যদি শোনেন তাহলে হিসাব অন্যরকম, কিন্তু আমেরিকার যারা মোটামুটি যাদের গ্রহণযোগ্যতা আছে এবং যারা এই সামরিক বিষয়াদি মানে মতামত দেন, বিশ্লেষণ করেন, যেমন কর্নেল ডগলাস ম্যাকগ্রেগার, তারপরে হচ্ছে স্কট রিটার, তারপরে যে মির সাইমার, তারপরে আপনার এলিস্টার কুক। তো সবার যেটা সামারি আসে সেটা হচ্ছে আমেরিকা বারে বারে তাদের গোল পোস্ট শিফট করছে। প্রত্যেক যুদ্ধের যাওয়ার আগে জাতিকে প্রস্তুত করতে হয়, সামরিক বাহিনীকে প্রস্তুত করতে হয়, কারণ যুদ্ধটা হচ্ছে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক বিষয়ের একটা অবস্থানের প্রেক্ষিতে যুদ্ধ সংগঠিত হয়। কিন্তু এই যে আমেরিকান প্রেসিডেন্ট বারে বারে গোল পোস্ট, অর্থাৎ উনি কি উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিলেন 28শে ফেব্রুয়ারি, সেটাই স্পষ্ট করে বলতে পারেননি। আর নানাভাবে এখন প্রমাণিত হয়েছে যে ইসরায়েলের উস্কানিতে উনি এই কাজটা করেছেন, এই যুদ্ধে জড়িয়েছেন, এবং ওনাকে যেটা বলা হয়েছিল যে ইরান খুব দুর্বল এবং কয়েকজন নেতা মারা গেলেই ওখানে বিদ্রোহ শুরু হয়ে যাবে, বর্তমানে যে প্রশাসন আছে তার বিরুদ্ধে, এবং যুদ্ধ জয় সহজ হবে। কিন্তু ঘটনা ঘটছে উল্টোটা। ইরানি জাতি অত্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে, এবং খোমেনি মারা যাওয়ার পরে তারা আরো বেশি ঐক্যবদ্ধ আছে, নিজেদের ভিতরে ভেদাভেদ ভুলে গেছে, এবং অনেকে বিদেশ থেকেও আবার ইরানে চলে আসছে। সুতরাং তাদের ঐক্যের একটা নমুনা আমি তুলে ধরলাম। তো এই অবস্থায় ইরান একটা প্রস্তাব পাঠিয়েছে, মোটা দাগে 3টা পয়েন্ট, যেটা ভাবে বলা যায় এভাবে, যে প্রথমেই রাজি হতে হবে যে ইরানের সাথে আমেরিকা ইসরায়েল আর যুদ্ধে জড়াবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালী খোলা, এবং তার সাথে অন্যান্য যে বাণিজ্যিক দিকগুলো সেটা দ্বিতীয় পর্যায়ে আলোচনা হবে, এবং সর্বশেষ হচ্ছে আপনার এই পারমাণবিক বিষয়াদি সম্পর্কে আলোচিত হবে।
আপনি যে তিনটি প্রসঙ্গ তুললেন এটিও আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছিলাম। শামসুল আলম মিটন, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে কি মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র কি এটি মানবে, ইরানের এই তিনটি যেই সামনে প্রস্তাবগুলো তারা দিচ্ছে? একই সাথে একটু আপনার সাথে জানতে চাই, এখন যুদ্ধটি আপনার কাছে কি মনে হচ্ছে, সেটি কি অনেকটা কূটনৈতিক যুদ্ধ কিনা? কারণ যেভাবে অন্যান্য রাষ্ট্রগুলো বিশেষ করে রাশিয়া যুক্ত হওয়া এবং সামনের দিনগুলোতে চীনের অবস্থানটা এখন কি হবে সেটিও নিশ্চয়ই সামনে প্রকাশিত হবে। চীনের এবং রাশিয়ার অবস্থানটা দিয়ে প্রথম দিন থেকে স্পষ্ট, এটা প্রকাশ্য কূটনীতি অথবা যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি, কিন্তু ইরানের সকল অস্ত্র তাদের নিজেদের, এটা ধারণা করারও কোনো কারণ নেই। এবং আমি নিরাপত্তা বিশ্লেষক হিসেবে ওনাকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে জর্ডানের কিং আবদুল্লাহ যখন বলছেন যে এই শান্তি চুক্তির মধ্যে মিডল ইস্টের দেশগুলোর নিরাপত্তার কথা থাকতে হবে, তিনি তার মতো রাজতন্ত্র শাসিত রাষ্ট্রগুলোকেই সরাসরি মিন না করলেও এর মধ্যে একটা প্রচ্ছন্ন মিনিং আছে। তো তার মানে আপনি যদি মনে করেন যে যুদ্ধের এখন কি অবস্থা, যুদ্ধ আরও অন্তত 15 অথবা 20 দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত পরাজয় বরণ করে নিয়েছে, যখন ইরানকে বারবার প্রস্তাবের শান্তি আলোচনা আনার জন্য পাকিস্তানকে ইনভলভ করেছে। এটা বোঝার জন্য আসলে খুব বেশি ডিপ্লোম্যাটিক নলেজের দরকার নেই, কারণ ইরানের পেছনে এখন ইনফ্যাক্ট যুক্তরাষ্ট্র ঘুরছে। তাহলে আমি জর্ডানের আবদুল্লাহ সাহেবের বক্তব্য এবং মিডল ইস্টের অন্য দেশগুলোর যে নিরাপত্তা হুমকির কথা তারা বলছে, তারা তো নিজেদের সেভ করার জন্য আমেরিকান সোলজারদেরকে ওখানে রেখেছিল। এখন ওই আমেরিকান শিবিরগুলোর কারণেই তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তার মানে এইটা আপসাইড ডাউন করে দিয়েছে। কিং আবদুল্লাহকে বলতে হচ্ছে সবগুলো ডাইনেস্টির পক্ষ থেকেই তিনি এই কথাটা বলছেন। তাহলে এখন আপনি ইউএস যায়নি পাকিস্তানে, এরপরে আপনি যেটা বলছেন যে দুটিয়ালিটা চলছে রাশিয়াকে সরাসরি এঙ্গেজ করার জন্য, কারণ বড় ধরনের হুমকি আসলে, বড় ধরনের যুদ্ধ যদি ট্রাম্প শুরু করতে চায়, সেক্ষেত্রে মানে রাশিয়ার ইনভলভমেন্ট, এই আশঙ্কাটা আমার মনে হয় ওনার কাছ থেকে শুনতে চাই। এরপরে কি এই ধরনের কৌশলগত পরাজয়ের পরে যুক্তরাষ্ট্রের আরও বড় ধরনের হুমকি কতখানি আছে? কারণ সুয়েজ ওটা নিয়ে যেটা হচ্ছে ওটা তো ওভার, ওটা তো হবে না। একটু সাথে যুক্ত করব, আমিও আপনার কাছে একটু বিষয় জানতে চাই যে আমরা যেটা দেখছি যে একটা কূটনৈতিক যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে আমার যেটা মনে হচ্ছে, লিটন ভাইয়ের সাথে আমি একমত যে আমেরিকা একটা ফাটা বাঁশের চিপায় পড়ে গেছে, না পারতেছে গিলতে, না পারতেছে উগরাইতে, এমন একটা অবস্থা। তো এই বাস্তবতার মধ্যে আমেরিকাকে এখান থেকে চলে যাওয়া একটা ইস্যু, আর একটা হলো যুদ্ধ যদি পুনরায় আবার শুরু হয়, সেটা কি ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ, পরিপূর্ণ একটা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে কিনা এই যুদ্ধবিরতির পরে। আর না যদি হয় তাহলেও একটা অন্য প্রবলেম, যে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সেটা তো বটেই, এবং বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে একটা বিরাট পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। আপনি কি মনে করেন? আমি উত্তর দেব? জি জি, আপনার কাছেই সকল প্রশ্ন। আচ্ছা, মাশাআল্লাহ, আমি প্রশ্নগুলো বেশ ওজনদার প্রশ্ন, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি কৃতজ্ঞ আমার বলার সুযোগ দেওয়ার জন্য। আমি শেষের দিক থেকে শুরু করি। প্রথমত হচ্ছে যে আপনি দেখেন যে আমেরিকার যে এই অবস্থান এবং উত্থান, সেটা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের শেষে অন্যান্য রাষ্ট্রগুলো দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমেরিকা সবল অবস্থানে চলে আসছে। কারণ এরা ওই দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইউরোপের দেশগুলোকে অনেক লোন দিয়েছিল, তো সব মিলায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছিল, তারা নিজেরাও যুদ্ধ করেছে। তো একটা যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু একটা বিরাট পরিবর্তন হয়, যেমন ভূমিকম্পের ফলে যেমন ভূমির নতুন বিন্যাস হয়, মোটামুটি এইরকম বিষয়টা এরকমই। এটা গেল একটা। দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার চীন, রাশিয়া এবং ইরান, এই তিনটা হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, এবং তাদের মিলে সবচেয়ে বড় যেটা পরিকল্পনা, সেটা হচ্ছে নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এটা হচ্ছে ইরানের বন্দরে মালামাল আসবে বা যাবে, সেটা ইরানের মধ্যে দিয়ে কাস্পিয়ান সিতে যাবে, ওখানে রাশিয়া, তারপরে কাস্পিয়ান সি থেকে রেলে করে ইউরোপের দেশগুলোতে যাবে। তাহলে এই যে আপনার হরমুজ প্রণালী বা এই জাতীয়, যেমন বসফরাস প্রণালী আছে, তারপরে আপনার মালাকা প্রণালী আছে, এইগুলোতে ওই চীন বা রাশিয়ার মালামাল যেতে কোনো অবরোধের সম্ভাবনা নেই। এই কারণে এই প্রজেক্টটা নিতে চাচ্ছে। এখন এই তিনটা দেশের মধ্যে ইরান হচ্ছে তুলনামূলকভাবে দুর্বল, স্বাভাবিকভাবেই।
এই জন্য ইরানকে যদি তারা টেক আউট করতে পারে তাহলে কিন্তু এই মানে আপনার বৃহত্তর বাস্তবতা এই প্রজেক্ট বাস্তবায়ন করা সম্ভব হবে না। তা এখন ওই রাশিয়া এবং চীন নানাভাবে চেষ্টা করছে, এবং রাশিয়ার যে বর্তমানে যে অবস্থান, উনি ইরানি জনগণকে অভিনন্দন জানিয়েছেন যে শক্তভাবে দাঁড়ানোর জন্যে, আর চীন সহায়তা করছে। তো সব মিলায়ে ওনারা চেষ্টা করছেন যে যেন ইরানের অস্তিত্ব যেন বিলীন না হয়। এখন আরেকটা প্রশ্ন, আচ্ছা এখন ইরানের যেটা বিষয়টা, ইরানে কিন্তু আমরা পশ্চিমা গণমাধ্যমের মাধ্যমে যে ধরনের খবরগুলো পাই, তাহলে ইরানকে একেবারেই মৌলবাদী জঙ্গিবাদী এই তকমা ছাড়া আর কিছু চিনি না। কিন্তু ইরানের ভিতরে অনেক ডেমোক্রেটিক প্র্যাকটিস আছে, নির্বাচিত হয়, এবং ইভেন যিনি সুপ্রিম লিডার, এখন একটা দেশের বড় নেতার ক্ষেত্রে দুইটা জিনিস কাজ করে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অবস্থান আর তার ব্যক্তিত্বের গ্রহণযোগ্যতা। তো এই আলী খোমেনি যিনি নিহত হয়েছেন বলে শোনা গেছে, ওনার ব্যক্তিত্ব প্লাস তার সাংবিধানিক যে অবস্থান, সেই জন্য উনি সুপ্রিম লিডার হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু উনি ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, উনি একাক সিদ্ধান্ত নেন না, ওনার যে মজলিস আছে সেই মজলিসের মাধ্যমেই কনসাল্ট করে তারপরে ব্যবস্থা নেন। এখন ভাই যে প্রশ্ন করলেন যে উপসাগরীয় দেশগুলো প্রচণ্ড রকমের ভয় আছে, কারণ ইরানে যেহেতু গণতন্ত্র, প্লাস হচ্ছে বাহরাইনের মতো দেশ যেখানে মোর দ্যান 60% হচ্ছে শিয়া অধ্যুষিত, এবং পুরা শিয়া কমিউনিটির একটা কমন গোল আছে, তাদের মানে একক ইমাম আছে সিস্তানি, তো এদের আবার একটা আলাদা আছে, সিলসিলা আছে, এবং তারা সেদিনে শিয়া ফেতের উপরে তাদের সামগ্রিক আনুগত্য আছে। তো এইটা ওই মধ্যপ্রাচ্যের যেগুলোতে আপনার রাজা বাদশার আছে ভয় পায়। আর উনি যৌক্তিকভাবে বলেছেন যে জর্ডানের বাদশাহ, হ্যাঁ এরকম তো শঙ্কা থাকতেই পারে, তবে আমার মনে হয় এইটা ঠিক প্রকাশ্যে ওইভাবে আলোচিত হবে না, তবে এটাও তারা চেষ্টা করবে যেন এটা হয়। এখন গালফ কোঅপারেশন কাউন্সিলে যে 6টা দেশ আছে, তার ভিতরে সবচেয়ে বেশি মানে বিব্রতকর অবস্থায় নিজে আছে এবং পরিস্থিতিকে আরো জটিল করছে, সেটা হচ্ছে দুইটা দেশ। পরিস্থিতি আরো জটিল হচ্ছে আপনার দৃষ্টিতে? সামনের দিনগুলোতে আসলে বোঝাই যাচ্ছে যে এই যুদ্ধ সহসা তো শেষ হচ্ছেই না, এবং যুদ্ধবিরতির পর আবার নতুন করে আলোচনায় আসলে কি সামনে আসে সেটিও। কারণ যেটা আমাদের একজন অতিথিও বলছিলেন যে দিন শেষে তাদের এই যুদ্ধের কারণে সারা পৃথিবীতে যে রাজনৈতিক পরিবর্তন এবং অর্থনৈতিক এক ধরনের চাপ তৈরি হচ্ছে, সেটিও আসলে বলা যায় সামনের দিনগুলোতে দেখবার বিষয়। শেষ করতে হচ্ছে আজকে আলোচনা, অনেক ধন্যবাদ যুক্ত হয়েছিলেন, সবাইকে ধন্যবাদ যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে রাজনীতির এবং একই সাথে অন্যান্য বিষয়গুলো নিয়ে।